কিভাবে নিউক্লিয় রিঅ্যাক্টর থেকে বা তেজস্ক্রিয় পদার্থ থেকে বা পারমাণবিক বোমের মধ্যে যে নিউক্লিয় রিঅ্যাক্টর থাকে তার থেকে কি করে কারেন্ট উৎপাদন হয়, এই বিষয়টাই আজকে আমরা জানব। এই বিষয়টাতে জানতে গেলে আমরা নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টের যে টপিকগুলো নর্মালি দেখি, যদি কেউ দেখে থাকে তাহলে এখান থেকে দেখব যে বড় বড় কিছু টাওয়ার থাকে, যে টাওয়ারগুলোতে অবিরাম সাদা ধোঁয়া নির্গত হতে থাকে। এগুলো কি এবং কিভাবে পাওয়ার প্ল্যান্ট থেকে কারেন্ট উৎপাদন হয়। তো নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টের যে মূল বিষয়টা আমরা দেখব সেটি হচ্ছে একটা কন্টেইনমেন্ট স্ট্রাকচার থাকে, যে কন্টেইনমেন্ট স্ট্রাকচারের মধ্যে নিউক্লিয় রিঅ্যাক্টরগুলোকে রেখে দেওয়া হয়। তো সর্বপ্রথম যে কন্ট্রোল রড, এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা কন্ট্রোল রড, এই কন্ট্রোল রডের মধ্যে যেটা থাকে সেটি হচ্ছে যে বিভিন্ন নিউক্লিয় রিঅ্যাক্টর যেমন ইউরেনিয়াম বা রেডিয়াম এর মধ্যে রেখে দেওয়া হয় এই টিউবের মধ্যে দিয়ে। এবং এখানে একটা কোর অপশন থাকে যেটা শক্ত একটা সিল করে আটকানো থাকে। এবং যে বিষয়টি এর মধ্যে আমরা দেখব সেটি হচ্ছে একটা প্রেশার। এটা একটা প্রেশার কন্টেনার বলা হতে পারে, যে প্রেশার কন্টেনারের মধ্যে প্রচণ্ড চাপ দিয়ে লিকুইড রেখে দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়াটার। আর সেই ওয়াটারগুলো এই পাম্পের সাহায্যে, এখানে একটি পাম্প আছে, কন্টিনিউয়াসলি চক্রাকারে এইভাবে ঘুরতে থাকে। এই চক্রাকার পদ্ধতিতেই পাম্পের সাহায্যে এগুলোকে ঘোরানো হয়। আর এখানে এমনভাবে প্রেশারটাকে ক্রিয়েট করে রাখা হয় যে প্রেশারের ফলে জল কিন্তু বাষ্পে পরিণত হয় না, যার ফলে কন্টিনিউয়াসলি জল যতটাই তাপমাত্রা হোক না কেন জলটা কিন্তু অবিরাম এখানে লিকুইড ফেজেই বিরাজ করতে থাকে। এবং এই যে পাম্প, ওয়াটার পাম্পের সাহায্যে কন্টিনিউয়াসলি এটাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড করা হয় বারবার। তারপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করব যে এই কন্টেইনমেন্ট স্ট্রাকচারটা বিশাল একটা শক্ত এবং মোটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। কেননা এই যে স্ট্রাকচারটা এখানে থাকে হচ্ছে নিউক্লিয় রিঅ্যাক্টর, যা থেকে অবিরাম আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হতে থাকে, যার ফলে এটি প্রচণ্ড রেডিও অ্যাক্টিভ। তাই এখানকার যে জলটা বারবার ঘোরানো হচ্ছে যাতে এই রেডিও অ্যাক্টিভ ওয়াটারটা বাইরের সারফেসের সঙ্গে না আসে, তার জন্য এই রেডিও অ্যাক্টিভ ওয়াটারটাকে শুধুমাত্র এই কন্টেনারটার মধ্যে দিয়েই পাম্পের সাহায্যে ঘোরানো হয়। এটি একটি রেড জোনের মধ্যে পড়ে। নেক্সট যেটা থাকবে, এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক থাকে, যেই ওয়াটার ট্যাঙ্কে কি করা হয়, বাইরের থেকে আর একটা ওয়াটার পাম্প থেকে, যে পাম্প দিয়ে অবিরাম ওয়াটারটাকে এর মধ্যে দিয়ে ঘোরানো হয়, যার ফলে ওয়াটারটা পাম্পের সাহায্যে এই পথে এসে এখান থেকে প্রচণ্ড তাপের ফলে ওয়াটারটা এখানে ভ্যাপারে পরিণত হয় বা বাষ্পে পরিণত হয়। এই বাষ্প এই টিউবের মধ্যে দিয়ে বা পাইপের মধ্যে দিয়ে এখানে টারবাইন রাখানো হয় এবং প্রচণ্ড গতিতে এই টারবাইনকে আছড়ে পড়ে এবং প্রচণ্ড প্রেশার ক্রিয়েট হয় এখানে। এই টারবাইনের মধ্যে দিয়ে যখন প্রেশার ক্রিয়েট হবে, এই টারবাইনের মধ্যে থাকা যে জেনারেটর টারবাইনের সঙ্গে অ্যাটাচড করা থাকে, সেই জেনারেটরটা অবিরাম বা খুব স্পিডে ঘুরতে থাকে। তখনই এই জেনারেটর থেকে প্রচণ্ড কারেন্ট উৎপন্ন হয় এবং সেই কারেন্টটা আমরা বিভিন্নভাবে আমাদের গৃহস্থলী বর্তনীতে বা কোম্পানি এই তারের মাধ্যমে বা টাওয়ারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। নেক্সট যে সিস্টেমটা আসে, এই টারবাইনের মধ্যে দিয়ে আসা ভ্যাপারগুলো প্রচণ্ড স্পিডে আসে এবং আসার পর এইখানে যে লিকুইড থাকে সেটি কিন্তু প্রচণ্ড ভ্যাপার হয়ে থাকে, যার জন্য কি করা হয়, এই যে কুলিং টাওয়ারটা আমরা দেখলাম, যে কুলিং টাওয়ারগুলো আমরা এখানে দেখতে পাই, এই কুলিং টাওয়ারের বেসিক্যালি যে কাজটা থাকে এই ওয়াটারগুলোকে কুল করা। মানে যেটা ঘটনা ঘটছে সেটি হচ্ছে এমন যে এই যে লিকুইডটা এখানে যেহেতু ভ্যাপার ফেজের থেকে আসে, এটা প্রচণ্ড আসার ফলে এখানে প্রচণ্ড ভ্যাপার ফেজ থাকে, তখন এখানে পাম্পের সাহায্যে অবিরাম জল এখানে স্প্রে করা হয়। যেহেতু এইটা একটা ওয়াটার পাম্প দিয়ে এই মাধ্যমে জল নিয়ে আসা হয়, তাহলে জল এখানে আসার সঙ্গে সঙ্গেই ভ্যাপারে পরিণত হয় এবং এই ভ্যাপারটা এখান দিয়ে আসার পরে কুলিং টাওয়ারে আসে এবং কুলিং টাওয়ারে এসে এই ভ্যাপারটা এখানে স্প্রে করতে হয়, যার ফলে এই ভ্যাপার বাষ্পগুলো আমরা কুলিং টাওয়ার দিয়ে বেরিয়ে যেতে দেখি। আমরা যদি ভালো করে পাওয়ার প্ল্যান্ট দেখতে যাই,
তাহলে আমরা অবশ্যই দেখব যে বড় বড় চিমনিযুক্ত কুলিং টাওয়ার থাকে, সেই কুলিং টাওয়ার দিয়ে অবিরাম প্রচণ্ড বেগে সাদা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এগুলো আদৌ কোনো ধোঁয়া নয়, এগুলো হচ্ছে ওয়াটার ভ্যাপার। এই ওয়াটার ভ্যাপার এখান থেকে অতিরিক্ত তাপ বর্জন করার ফলে এই ওয়াটারগুলো পুনরায় আবার লিকুইডে পরিণত হয়। এই লিকুইডটাকে আবার পুনরায় কন্ডিশন করে বা ঠান্ডা করে আবার এই পাইপের মধ্যে দিয়ে একইভাবে বারবার করে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে এই লিকুইডটা বারবার এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ঘুরতে থাকে। তো এইভাবেই আমরা যদি দেখি তাহলে এইভাবেই নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর থেকে কারেন্ট উৎপাদন করা হয়ে থাকে। তো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমরা যদি আরও দেখি যে এই যে টাওয়ারগুলো থাকে, এই টাওয়ারগুলো দিয়ে এই সাদা ধোঁয়াগুলো বেরিয়ে যায়। নেক্সট আমরা যদি এবার ভারতের ম্যাপের দিকে তাকাই তাহলে আমরা ভারতের দেখতে পাবো যে ভারতে বেসিক্যালি 7টা বড় বড় নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর আছে যেখানে কারেন্ট উৎপাদন করা হয়। তো এই নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরগুলির মধ্যে ভারতে 7টা আছে, যেটার থেকে প্রচুর মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখান থেকে উৎপাদন করতে পারি। প্রথমে আমরা যে টাওয়ার প্ল্যান্টগুলো দেখব, যে কাজিগা, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, যেখানে টোটাল 4টা ইউনিট আছে এবং প্রতি ইউনিটে 220 মেগাওয়াট করে কারেন্ট উৎপাদন হয়। তাহলে 4টিতে মোট 880 মেগাওয়াট কারেন্ট উৎপাদন করা হয়। কাকড়াপাড়া যেটি গুজরাটে আছে, সেটি থেকে 220, এটা দুটো ইউনিট আছে যেখান থেকে 440 মেগাওয়াট উৎপাদন হয়। নেক্সট যেটা দেখতে পারবো আমরা কুদমকুলাম, এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, যেটার থেকে দুটো ইউনিট 1000 করে উৎপাদন হয়, 2000 মেগাওয়াট। তারপরে আছে যেটা দেখবো আমরা মাদ্রাস, যেটিও তামিলনাড়ুতে অবস্থিত, যেটি 440 মেগাওয়াট কারেন্ট উৎপাদন হয়। নেক্সট দেখবো নারোরা, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত, 202টি ইউনিট আছে, 220 ওয়াট করে 440 মেগাওয়াট কারেন্ট উৎপাদন হয়। নেক্সট যেটা দেখবো রাজস্থানে আছে, যেটি 1080 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমরা উৎপাদন করতে পারি এখান থেকে। নেক্সট তারপর থাকবো হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর থেকে 1400 মেগাওয়াট ইলেকট্রিক আমরা উৎপাদন করতে সক্ষম হই। এইভাবেই টোটাল ইলেকট্রিকগুলোকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাবো টোটাল 6680 মেগা ইলেক্ট্রোভোল্ট আমরা কারেন্ট উৎপাদন করতে পারি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে। এটি হচ্ছে ভারত।